আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে। সিজন ৩ লেখনীতে ফারজানা মনি পর্ব ৫৮। কেন করলেন এমন? একবারও কি আমার কথা মনে পড়ল না? যত বড় সমস্যাই হোক আমাকে জানিয়ে যাওয়া যেত না? বলেই ত্রিধা হাউমাউ করে কাঁদছে। কথাগুলো অনেকটাই অস্পষ্ট। কিন্তু আহিয়ান সব কথাই বুঝেছে। চুপচাপ ত্রিধার মাথা তার নিজের বুকে চেপে ধরে মেয়েটাকে কাঁদতে দিল। সে আজ সকল অভিযোগগুলো শুনতে চায়। ত্রিধা নাক টেনে টেনে আবারও বলল, আপনি অনেক খারাপ আহিয়ান ভাই। স্বার্থপর আপনি। আপনার ডিভোর্সও আমার চাই না, আপনাকেও আমার চাই না। আমি যেভাবে আছি ভালো আছি। বলেই আবারও হু হু করে কেঁদে দিল। আহিয়ান ত্রিধাকে ব্যালকনির সোফায় বসিয়ে দিল। অতঃপর নিজে হাঁটু গেড়ে বসল ওর সামনে। ত্রিধা এখনো মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আহিয়ান ত্রিধার নরম তুলতুলে হাত দুটো নিজের পুরুষালী হাতে নিয়ে অসহায় কণ্ঠে ডাকল, পরি। আচমকা অন্যরকম ডাকে ত্রিধা মাথা তুলে তাকালো। আহিয়ান কয়েক পলক তাকিয়ে রইল তার পরীর অশ্রু ভেজা আঁখি পল্লবে। পুরো চেহারাটা রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে। গায়ের ওড়নাটা এলোমেলো। আহিয়ান হাত দুটো এগিয়ে ঠোঁটের সামনে নিয়ে চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল, সরি পরি। বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি। হঠাৎ করে লন্ডনে ফিরে যাওয়ার খবরটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোকে রাগ দেখিয়ে ফেলেছি। তোকে কষ্ট দিয়ে সবচেয়ে বেশি কষ্ট আমি নিজে পেয়েছি। সেদিন যদি তোকে ফুপির বাড়িতে যেতে না দিতাম, তাহলে আমি তোর সামনে থেকে লন্ডনে কিছুতেই ফিরে যেতে পারতাম না। আমি আমাদের ভালোর জন্যই একটু স্বার্থপর হয়েছি। দুজন ভাগাভাগি করে কষ্ট পেয়েছি। ফিরে যাওয়ার পরে যখন শুনেছি তুই হসপিটালে ভর্তি, আমার ইচ্ছে করেছে নিজেকে নিজে খুন করতে। আমাদের ফিউচারের কথা ভেবে আমি সব ফেলে তোর কাছে ছুটে আসতে পারিনি। এই ২ বছরে তুই আমার সাথে একটাবারও যোগাযোগ করিসনি। জানিস আমি কতটা কষ্টে ছিলাম? প্রতিদিন সকাল হলেই বাড়িতে কল দিতাম। জানতাম তোকে সকালে বাড়িতে পাওয়া যাবে। কথা না হোক, দেখা না হোক, ফোনের আশেপাশে তুই আছিস ভেবে সান্ত্বনা পেতাম। বিশ্বাস কর পাখি, তোকে কষ্ট দিয়ে এই ২ বছর আমি নিজেই মরণ যন্ত্রণা পেয়েছি। ত্রিধা কান্না থামিয়ে তাকিয়ে রইল আহিয়ান ভাইয়ের দিকে। মাথার চুলগুলো ব্যালকনি দিয়ে আসা শীতল মৃদু বাতাসে এলোমেলো হয়ে আছে। গোলাপি ঠোঁটজোড়া এই ২ বছরে খানিকটা কালচে রং ধারণ করেছে। চোখের নিচে কালো হয়ে গেছে বেশ। মনে হচ্ছে লোকটা কতগুলো রাত ঘুমায়নি। আহিয়ান ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নিয়ে আবারও বলল, দূরে ছিলাম, কিন্তু তোকে এক মুহূর্তের জন্যও ভুলিনি। তোর খোঁজ খবর সর্বদা আমার কাছে ছিল। তুই শুধু আমায় একটা সুযোগ দিয়ে দেখ, আমি তোর বেস্ট লাইফ পার্টনার হব। আর কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। মামা ও পাপাকে আমি সামলে নেব। তুই শুধু সকল পরিস্থিতিতে আমার হাত ধরে পাশে দাঁড়াবি। আমি দুনিয়া জয় করে তোর কাছে ফিরব। তুই থাকবি তো আমার পাশে? ভালোবাসবি আমায়? কথাগুলো বলা শেষে আহিয়ান উত্তরের আশায় ত্রিধার মুখের পানে তাকিয়ে রইল। ত্রিধা এখনো নিচের দিকে তাকিয়ে আছে। প্রায় মিনিট ৫ হয়ে এলো, কিন্তু অপর পাশ থেকে কোনো জবাব এলো না। আহিয়ান এবার নিরাশ হয়ে ত্রিধার হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। কিন্তু লক্ষ্য করল ত্রিধা তার হাত শক্ত করে ধরে আছে। আহিয়ান কিছুটা আশার আলো দেখতে পেল বোধহয়। তাই হালকা উজ্জ্বল হাসি নিয়ে তাকালো তার প্রিয়তমার পানে। ত্রিধা ছলছল চোখে এদিকেই তাকিয়ে আছে। আচমকা আহিয়ানকে অবাক করে দিয়ে ত্রিধা সোফায় বসে থেকেই ছেলেটার কোমর জড়িয়ে ধরে পেটে মাথা রাখল। অতঃপর মিনমিনে কণ্ঠে বলল, ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো। যতটা ভালোবাসলে আপনি দ্বিতীয়বার আমাকে ছেড়ে যেতে না পারেন। যত কিছুই হোক আমি সবসময় আপনার পাশে আছি। আপনি আপনার মতো কাজে মন দিন। আমি আপনার অপেক্ষা করব। আহিয়ান যে কতটা খুশি হয়েছে তা হয়তো ছেলেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। ত্রিধাকে একটানে বসা থেকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরল।
সিধাও প্রশান্তির শ্বাস নিল, স্বামীর বুকে মাথা রেখে। দুজনের দীর্ঘদিনের মান অভিমান গলে আজ শীতল জলে পরিণত হয়েছে। আজকের চেয়ে খুশির দিন আর কোনটা হতে পারে? আহিয়ান খুশিতে সিধার মুখে দুহাতে আজলায় নিয়ে কপালে গভীর এক চুমু খেলো। সঙ্গে সঙ্গে মেয়েটার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রন্ধে রন্ধে পৌঁছে গেল স্বামীর দেওয়া প্রথম ভালোবাসার ছোঁয়া। সিধা চোখ খিচে বন্ধ করে আছে। আহিয়ান সেই বন্ধ চোখের পাতায় তাকিয়ে মিষ্টি করে ডাকল, বউ। ডাকটা কর্ণকুহরে পৌঁছাতেই সিধা লজ্জায় চোখ আরেকটু খিচে নিল। সেটা দেখে আহিয়ান হাসল। অতঃপর আবারও ডাকল, এই বউ। সিধা চোখ খিচে বন্ধ রেখেই জবাব দিল, হুম। আচমকা আহিয়ান সিধার ঠোঁটে ঠোঁট ডোবালো। চুষে নিতে লাগলো তার কোমলবতী পরীর গোলাপি ওষ্ঠজোড়া। মাঝে মাঝে ঠোঁটে কয়েকটা ছোট ছোট কামড় বসিয়ে দিল। মিনিট ২০ পর জিভে নোনতা কিছুর স্বাদ পেতেই আহিয়ান সিধার ঠোঁট ছেড়ে ওকে আবারও জড়িয়ে ধরল। অতঃপর কয়েকটা ঘন নিঃশ্বাস নিয়ে বলল, সরি। যখন শুনেছি তুই এহসানের সাথে দেখা করতে গিয়েছিস, আমার অনেক রাগ হয়েছিল। তখন যদি সামনে পেতাম, এর থেকে আরো বেশি ভয়ঙ্কর শাস্তি দিতাম। তারপর টুক করে ঠোঁটে আরেকটা চুমু দিয়ে বলল, এমন ভুল আর জীবনেও করবি না। তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিধা হালকা ফুঁপিয়ে উঠল। অতঃপর নিচু কণ্ঠে বলল, আমি যেতে চাইনি, পাপার জোরাজুরিতে যেতে হয়েছে। আহিয়ান ওর চোখের পানি মুছে দিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না, শান্ত হ। তারপর আহিয়ান হাত ঘড়িতে তাকিয়ে দেখল রাত ১টা বাজে। এবার নিজের রুমে যাওয়া প্রয়োজন, কিন্তু মন মানছে না। নিজের মনের অযাচিত চাওয়াগুলোকে সাইডে রেখে সিধার উদ্দেশ্যে বলল, আমি রুমে যাই, তুই ঘুমা। সিধা মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। আহিয়ান দুষ্টুমি করে বলল, অভদ্র বউ, জামাইকে একবার থাকতেও বলবি না? সিধা এবার ফিক করে হেসে দিল। তারপর আহিয়ানকে ঠেলে রুমের বাহিরে বের করে দরজা লক করে দিল। বুকের ভেতর অনবরত যেন কেউ ঢোল পিটাচ্ছে। বারবার মনে পড়ে যাচ্ছে কিছুক্ষণ আগের মুহূর্তগুলো। সিধা লজ্জায় বালিশের নিচে মুখ গুজে বিছানায় পড়ে রইল। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। সেহরির আগের এই ২ ঘন্টা সে আর ঘুমায়নি। আহিয়ান ও তার একটু আগের কাটানো মুহূর্তগুলো মনে করতে করতেই সময়টা পেরিয়ে গেছে। সেহরির সময় হয়ে আসতেই সিধা ফ্রেশ হয়ে নিচে গেল। চারদিকে লক্ষ্য করে দেখল সকলে থাকলেও আহিয়ান ভাইকে কোথাও দেখা যাচ্ছে না। মনে মনে ভাবল, হয়তো লোকটা গভীর রাতে শুয়েছে বলে সজাগ পায়নি এখনো। ঠিক তখনই কানের পাশে কেউ বলল, ভাইয়াকে খুঁজছিস? সিধা হকচকিয়ে তাকালো পাশে। দেখল আহিয়া তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। সিধা খানিকটা লাজুক ভঙ্গিতে বলল, ইস আপু, তুমি যে কি বলো না। আহিয়া কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি কিন্তু জানি ভাইয়া রাতে তোর রুমে ছিল। সিধা নিচের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, মিথ্যে কথা। আহিয়া এবার সিধার পিঠে একটা চিমটি কেটে বলল, মোটেও মিথ্যে নয়। আমি রাতে গিয়েছিলাম একটা দরকারে তোর রুমের সামনে। আমি তখন ভাইয়া ও তোর কথা শুনেছি। তাছাড়া ভাইয়া নিজেও রুমে ছিল না। সিধা এবার বাঁ হাতে আহিয়ার ঠোঁট চেপে ধরে বলল, আল্লাহর হস্তে চুপ করো আপু, কেউ শুনলে রক্ষা থাকবে না। আহিয়া মিটিমিটি হেসে বলল, তাহলে স্বীকার কর। ঠিক তখনই মেঘ ওদের দুজনকে ধমক দিয়ে বলল, কি হয়েছে? খাওয়ার সময় এত কথাবার্তা কিসের? এবার দুজনেই কথা রেখে খাওয়ায় মন দিল। কিন্তু ত্রিধা মাঝে মধ্যেই সিঁড়ির দিকে তাকাচ্ছে। সেটা দেখে খাওয়া রেখে আহিয়া আবারও ফিসফিসিয়ে বলল, ভাইয়া একটু আগেই খেয়ে রুমে চলে গেছে। এবার মনোযোগ দিয়ে খা, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে। ত্রিধার কি খানিকটা মন খারাপ হলো? বোঝা গেল না। চুপচাপ খাওয়ায় মনোযোগ দিয়েছে। সকাল 10টা বাজে। ঘরগুলো এখনো অদ্ভুত শান্ত। সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে সবাই আবারও ঘুমিয়েছে ক্লান্তিতে। পর্দার ফাঁক দিয়ে নরম রোদ এসে পড়েছে ত্রিধার বালিশে। ধীরে ধীরে চোখ খুলল সে। মাথা একটু ভারী, গলা শুকনো। রোজার দিনের সকালগুলোতে এমনটা হওয়াই স্বাভাবিক। রুমের বাইরে নরম কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে। হয়তো আহি আপু কোরআন তেলাওয়াত করছে।
শ্রীধা চোখ পিটপিট করে বিছানায় উঠে বসল। রোজার দিনের সকালগুলোতে বাড়িটা যেন আরো শান্ত, আরো নম্র। ঘুম ভাঙলে প্রথমেই মানুষ নিজের রোজার কথা মনে করে। এটা যেন ভেতরে ভেতরে একটা পবিত্র শক্তি জাগিয়ে তোলে। জানালার দিকে এগিয়ে গিয়ে পর্দা সরাতেই ঠান্ডা বাতাস ঢুকে এলো ঘরে। বাইরে রোদের আলো ঝলমল করছে, পাখিরা ডাকছে, সব মিলিয়ে একটা তৃপ্তির আবহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যারা বহুদিন যাবৎ অপেক্ষা করছো ফিদা এবং আহিয়ানের মিল দেখার জন্য, তাদের জন্য স্পেশালি আজকের পর্বটা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।